আমাদের সাথে তো সাংঘর্ষিক। এই বোধ থেকে আরো হাজার হাজার মানুষ আজকে সমবেত হবে। কিন্তু আপনাদের মিডিয়ার সামনে বলতে চাই, আমরা দেশের শিক্ষিত জনগোষ্ঠী, আমরা ন্যূনতম এমন কোনো কর্মকাণ্ড করবো না যেটাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়, যেটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ওনারা আমাদের প্রতি বিরাট ঘটন হন। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি পরিবার আজকে ভুক্তভোগী। 2টা বছর আমরা সবাই হারিয়েছি। আমাদের 30 হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। আমরা সেই 30 সাংবিধানিক অধিকার কি পাচ্ছি? 30 বছর থেকে 2টা বছর চলে গেছে, তার মানে আমরা এখন 28 বছর পাচ্ছি। কারণ আমাদের ঘরে বসে 2টা বছর গেছে। তাহলে আমরা কেন আমাদের সাংবিধানিক অধিকার থেকে কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা মুখে বলতেছি আমরা 32 চাই, কিন্তু আসলে কিন্তু আমরা 30ই পাচ্ছি না। আমাদের 2টা বছর দিলে আমরা ওই 30টা পাই, আসল কথা যেটা মানুষকে বুঝতে হবে। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি, আজকে যেন তার কাছ থেকে আমাদের সূচক বাক্য আসে। আমরা এই চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, তার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের জন্য তাদের আজকে একটা সিগন্যাল আমাদের দেয়, আমরা যেন তারপরে আমরা মাঠ ছাড়ি। এই প্রতিশ্রুতি দিয়ে সবাই আপনারা আমাদের পাশে থাকবেন তো? ভাই শোনেন, আপনি পরবর্তী যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আপনারা আর কি ধরনের কর্মসূচিতে যাবেন সেটা বলেন। প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা, আপনাদের মাঝে খুব অল্প কথায় 2টা নিউজ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন করোনায় কত মানুষ মারা যাচ্ছে, করোনায় আক্রান্ত হচ্ছে, কিন্তু দেখেন আপনার ছেলেরা, আপনি আমাদের মা, আপনার ছেলেরা করোনার ভয় নাই, কারণ আমরা মরে গেছি। যে মৃত হয়ে গেছে তার তো করোনার ভয় থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা নিউজ আমি জানাই দিতে চাই, আপনি আমাদের দিকে তাকান। বিশ্বাস করেন, এই 2টা বছর আমরা চাকরির পরীক্ষা দিতে পারি নাই। হাজার হাজার বেকার যুবক আজকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী, আপনি বিশ্বাস করেন, আমার মা আজকে অসুস্থ, আমি আমার মার ওখানে যেতে পারি নাই, আমি এখানে চলে যাচ্ছি। কারণ বিশ্বাস করেন, আমার মা অসুস্থ, 2 টাকা দিয়ে সাহায্য করার মতো আমার ক্ষমতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, কি অপরাধ আমার? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে। আমি কোনো আপনার কাছে কোনো চাল চাই নাই, ডাল চাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শুধু একটা জিনিস চাচ্ছি, আমার যে 2 বছর চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমার সেই 2 বছর আপনি ফেরত দেন। প্রধানমন্ত্রী, আপনি তো বঙ্গবন্ধু কন্যা, আপনি তো জাতীয় সন্তান না, আপনি তো এই দেশের স্থপতির সন্তান। আপনার পিতার মাধ্যমে এই দেশ মুক্তি পেয়েছে। আজকে আপনার মুক্তি দিবস। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে জেল থেকে মুক্তি পেয়েছিলেন, এই দিন আপনি উদ্ধার আহ্বান জানাচ্ছি। আপনার সন্তানরা আপনার এই মুক্তির দিনে মুক্তি চায়, তারা 30 থেকে মুক্তি চায়, তারা 32 নিয়ে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দিকে একটু তাকান, আমরা অসহায় হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বাস করেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা পাচ্ছি না, আমরা কোনো পারিবারিক মর্যাদা পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখবেন খবরে বেকার প্রত্যাশী চাকরিজীবী অনেকে আত্মহত্যা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার 2 বছর চাকরি বয়স ছিল, অলরেডি 1 বছর 7 মাস চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কয়েকটা মাস আমার হাতে আছে। বিশ্বাস করেন, আপনি যদি মায়া করে দয়া করে আমাদেরকে 32 দিয়ে ঘরে না ফিরেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের পরে আমার আত্মহত্যা ছাড়া কোনো অপশন দিতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মানবতার জননী, আপনি তো এদেশের স্থপতির সন্তান, আপনি তো বঙ্গবন্ধুর সন্তান। আপনি আপনার সন্তানদেরকে হতাশ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মানবতার জননী। বিদেশের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, আমরা কি আপনার সন্তান? আমরা কি আপনার কাছে আশ্রয় দেব না? আপনি তো আমাদের মা কখনো সন্তান ফেলে দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেকারদের দিকে তাকান, আমরা অসহায় হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের যৌক্তিক দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন হাজার হাজার ছেলে মেয়ে পঞ্চগড় থেকে, তেঁতুলিয়া থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধার করে পর্যায় করে চলে এসেছে আপনার এই শাহবাগ পথ পাশে। আপনি আমাদের দিকে তাকান। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটাই দাবি, আমরা আপনার কাছে চাকরি চাই না, শুধু চাকরিতে প্রবেশের সুযোগটা চাই, চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিশ্বাস করেন, আমাদের যদি সুযোগ দেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখে গেছে, আপনি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেছেন, বিশ্বাস করেন, আপনি যে জেল মুক্তি দিবসে আমরা ওয়াদা করলাম, আমরাই হব বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যমণ্ডিত যুবক।
আপনি যদি আমাদের 2টা বছর সুযোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বাস করেন আপনার সোনার বাংলা নির্মাণে, আপনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবো আমরা। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বাস করেন মেসে আমরা না খেতে পেরেছি, তবুও পরীক্ষায় বাসায় বসে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের 2টা বছর দেয় তাহলে আমরা আমাদের মেধাজাদের আমরা দেশ সার্ভিসের সুযোগ পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের একটা সুযোগ দিন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা তো কারো বাবা, কারো ভাই, কারো মা, আপনারা তো আমাদেরই বড় ভাই, আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, আপনারা আমাদের প্রতি নির্দয় হবেন না। আমাদের একটা সুযোগ দেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেন আমরা আমাদের দাবিটা পৌঁছে দিতে পারি। আমরা কোনো সহিংস আন্দোলনে যাব না, সরকার বিরোধী কোনো আন্দোলনে যাব না, আমরা কোনো বিশৃঙ্খলা আন্দোলনে যাব না। আমরা শুধু শাহবাগ বসে থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কখন খবর যাবে আপনার ছেলেরা না খেয়ে বসে আছে শাহবাগে, আপনার ছেলেরা করোনা ভয় রক্ষা করে বসে আছে, আপনি 2টি বছর বাড়িয়ে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের 1 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দেয় যে 32 করা হলো, বিশ্বাস করেন আমরা আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করতে করতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংবাদকর্মীরা আমাদের খবর পৌঁছে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত আমাদেরকে আমাদের সুসংবাদটা দিয়ে দেন। আমরা সহজে বাড়ি চলে যাই, আমরা করোনা থেকে বাঁচি, আমরা অভিশাপ থেকে বাঁচি, আমরা বেকার থেকে বাঁচি, আমরা আমার মাকে চাকরি দেখতে শাড়ি কিনে দেয়, আমাকে একটু ভালো জায়গায় চিকিৎসা করাই। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুই চাই না আপনার কাছে। আমার বিশ্বাস অতি দ্রুত আমাদের দাবি আমরা পূরণ করে দিবেন এবং আমরা শান্ত চিত্তে আপনার জেল মুক্তি দিবসে আমাদের মুক্তি নিয়ে 32 নিয়ে আপনার জন্য দোয়া করতে করতে চলে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা বন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বন্ধু, জয় বাংলা, জয় তোর শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় তোর শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। 32 32 32 32 দিতে হবে, দিতে হবে 32 32 মুক্তি দিবসে এই হতে হবে 32 চাই স্থায়ী ভাবে মুক্তি দিবসে, মুক্তি দিবসে 32 চাই স্থায়ী ভাবে। আমরা আজকে কিন্তু একদিনের কথা হবে না, এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। যারা এখানে মিডিয়ার কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ আছেন তাদেরকে বুঝতে হবে। দর্শক, আমরা দেখছিলাম রাজধানীর শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মূলত তাদের এই কর্মসূচির কারণ হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স যেন 32 করে দেওয়া হয়, তার জন্যই তারা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছে। আমরা এতক্ষণ দেখছিলাম যে তাদের পক্ষ থেকে তারা বক্তব্য দিচ্ছিল চাকরিতে প্রবেশের বয়স যেন 32 করে দেওয়া হয়। কারণ হচ্ছে চাকরিতে প্রবেশের যে নির্ধারিত বয়স হচ্ছে সে বয়সে কিন্তু অনেকে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢোকার মতো সে সুযোগ না পাওয়াতে তারা কিন্তু চাচ্ছে যে প্রকৃত বয়স যেন স্থায়ীভাবে 32 করে দিয়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়। অর্থাৎ তারা বলছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু কারামুক্তি দিবস, এই দিবসেই যেন তাদেরকে চাকরির বয়স যে 32 হয়েছে সেটা যেন নির্ধারিত করে, নির্দিষ্ট আকারে স্থায়ীভাবে 32 করে দিয়ে সবাইকে চাকরি করার সুযোগ করে দেয়। আজকে এখানে যারা রয়েছেন আমরা যদি তাদের সাথে কথা বলতে চাই, মূলত তাদের এখানে দাঁড়ানোর মূল কারণ এবং কি তাদের যৌক্তিক যে কারণ রয়েছে আমরা তাদের থেকে তাদের আজকের এই কর্মসূচি কিন্তু মূলত চাকরিতে প্রবেশের যে বয়স রয়েছে সেটা বাড়ানোর জন্য কিন্তু আজকের তাদের এই মানববন্ধন কর্মসূচি। আমরা তাদের সাথে কথা বলব। আপনারা যেখানে দাঁড়িয়েছেন, জি জি জি, আপনাদের যৌক্তিক কারণটা? আমাদের যৌক্তিক কারণটা হচ্ছে করোনার কারণে সমগ্র বাংলাদেশের সমস্ত কিছুতে বর্ণনা পাইছে, কিন্তু আমরা স্টুডেন্টরা কোনো ক্ষেত্রে কোনো কিছু পাইতেছি না। না পরীক্ষাগুলো হইতেছে, না স্কুল কলেজ খুলতেছে, কিন্তু অলরেডি আমরা 1.5 বছর হারাই ফেলছি, 2 বছর হারাইতে চলতেছি। দ্যাটস ওয়াই আমাদেরকে করোনার প্রণোদন হিসাবে 2 বছর চাকরিতে স্থায়ীভাবে 32 করতে চাই। আমরা একজন চাকরি প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি বলছে যে মূলত চাকরিতে প্রবেশের যে বয়স হয়েছে সেটা কিন্তু 32 স্থায়ীভাবে যেন করা হয়, তার জন্যই তাদের কিন্তু এই আজকের কর্মসূচি। তারা বলছেন যেটা যে চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়স কিন্তু মূলত পার হয়ে যাওয়ার পরও তারা কিন্তু চাকরিতে প্রবেশ করতে পারছে না। তারা সেই লক্ষ্যেই কিন্তু আজকে শাহবাগেই আন্দোলনে এসেছে, অর্থাৎ আজকের মানববন্ধন কর্মসূচিতে কিন্তু তাদের জন্যই।
আমরা এখানে যারা চাকরির প্রার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। আসলে মূলত তারা এই যে আজকের এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে তাদের মূল কারণ বা তারা কেন পালন করছে, তারা কী চাচ্ছে, আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলবো। আজকে আপনারা যে এখানে আন্দোলন করছেন মূলত আপনাদের চাকরির যে বয়স হচ্ছে সেই বয়সটা কীভাবে আপনারা দেখছেন? বয়সটা হচ্ছে আমার বয়স আর মনে হয় 6 মাস আছে। আমরা যেহেতু 2 বছর ধরে কোনো পরীক্ষা পাই না আর পরীক্ষা হচ্ছেও না, আর 2 বছরের সার্কুলার একদম কম পাইছি। এর জন্য আমার মনে হয় যদি 2 বছর বয়স বাড়ায় দেয় তাহলে সামনে সার্কুলার পাওয়া যাবে, পরীক্ষা দেওয়ারও সুযোগ পাওয়া যাবে। আর আমাদের যেই পরিমাণ সামনে সার্কুলার আছে এইগুলি যদি ঠিকঠাক মতো পরীক্ষা না হয় বা ঠিক যদি বয়স যদি বাড়ানো না হয় তাহলে আমাদের এই যে সারা জীবন যা লেখাপড়া করছে সবগুলো আমাদের ব্যর্থ মনে হবে। বা যদি চাকরি না পায় তাহলে তাদের মা বাবা পরিবার সব কিছু আমাদের অনেক গ্লানি টানতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে আমাদের বয়সটা 32 করে দেয় এবং আমাদের এই যুব সমাজ জনসমাজ ওনার ভালোবাসার ছেলে ফেলে আমরা যাতে আমরা ভালো থাকতে পারি। এই ধন্যবাদ। আমরা শিক্ষার্থীর সাথে মূলত কথা বলছিলাম তাদের যে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু এসেছে মূলত তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা অনড়। তারা বলছে যে আমাদের কর্মসূচি এখান থেকে না মানা পর্যন্ত আমরা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাবো, অর্থাৎ আমাদের মানববন্ধন যে রয়েছে সে মানববন্ধন কিন্তু আমরা চালিয়ে যাব। তারা বলছিলেন যে মূলত যে মানববন্ধন রয়েছে তাদের কিন্তু সে মানববন্ধনের মূল কারণ হচ্ছে তারা 32 বছর যেন চাকরিতে স্থায়ী প্রবেশের বয়স করে দেওয়া হয়, তার জন্য তাদের কিন্তু আজকের এই মানববন্ধন। আজকে আমাদের কাছে এই মুহূর্তে প্রেস রিলিজ আছে, যাদের প্রয়োজন একটা করে নিয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে আপনারা এখানে আন্দোলন করছেন, আন্দোলন কেন করছেন? আমরা মূলত আসলে কোভিডের জন্য যে 2টি বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, তার জন্য আমরা সেই ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমাদেরকে যেন এই 2টি বছরের ক্ষতি পুষানোর জন্য 32 করে দেওয়া হয় চাকরির বয়স স্থায়ীভাবে, সেই জন্য আমরা এখানে আসি। সব সময়ের জন্য, আমরা সব সময়ের জন্য, কারণ এখানে ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা চাই এটা স্থায়ীভাবে 32 করা হোক। আমরা শুধু আমাদের নিজেদের জন্য আসছি না, আমরা আসছি জাতির জন্য, জাতির সবার স্বার্থে আমরা এখানে আসছি। তো সেই জন্য আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আমাদেরকে স্থায়ীভাবে 32 করে দেওয়া হোক। আমরা একজন চাকরি প্রার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে মূলত তাদের 32 যে বয়স সেটা যেন স্থায়ীভাবে বয়স 32 করে দিয়ে চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে 32 করে দেওয়া হয়। আমরা দেখছি যে শাহবাগের মধ্যে যে গণজোয়ার নেমেছে, মূলত আমরা এখানে দেখছি যে হাজার হাজার চাকরি প্রত্যাশী তারা কিন্তু এখানে এসে মানববন্ধন পালন করছেন এবং তাদের মানববন্ধনে অনেক চাকরি প্রার্থী কিন্তু তারা কিন্তু যোগদান করছে। শুধু সাধারণ করতে আসিনি, একই সাথে আমরা
তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়েরা, আমাদের শিক্ষামন্ত্রী এবং মেয়েরা, আপনারা আপনার সন্তানদের অবশ্যই একটা কত দেশের কথা চিন্তা করবেন। আমরা যে মুসলিম দাবি করেন যে আমরা অন্য দাবি করছি, যৌতুক দাবি করছি। যদি আপনাদের কাছে যৌতুক দাবি মনে হয়, অবশ্যই আমাদের এই দাবিটা মেনে নেওয়া উচিত। দর্শক, আমরা দেখছিলাম চাকরির প্রার্থীরা তারা কিন্তু তাদের চাকরির বয়স 32 করে দেওয়ার দাবিতে তারা কিন্তু আজকে শাহবাগে জাদুঘরের সামনে তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা এখানে দেখছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী বা চাকরি প্রার্থী তারা কিন্তু এসেছে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য। তাদের আজকের এই মানববন্ধনে তারা কিন্তু বলছে যে চাকরিতে প্রবেশের বয়স যেন স্থায়ীভাবে 32 করে দেওয়া হয়, তার জন্য তাদের কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে। তারা মূলত বলছে যে তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু বলে দিতে চায় যেন তাদের চাকরির যে প্রবেশের বয়স হচ্ছে সেটা যেন 32 করে দিয়ে তাদেরকে চাকরির 32 বছর করে দিয়ে তাদের সেই চাকরিতে প্রবেশের বয়স করে দেওয়া হয়। এবং কি তারা যেটা বলছে যে 32 করার দাবিতে যেই আজকের এই মানববন্ধন কর্মসূচি, তাদের এই দাবি কিন্তু আজকে এখান থেকে যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু তাদের কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেবে। অর্থাৎ তারা বলছে যে মূলত আজকের এই আন্দোলন যে রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা চাচ্ছে যে আজকের এই চাকরির বয়স তারা কিন্তু সেই চাকরির বয়স নির্ধারিত করে, অর্থাৎ 32 বছর স্থায়ী করে কিন্তু তাদের আজকের কর্মসূচি যেন সরকার মেনে নেয়। মূলত আজকে তারা বলছে যে আজকের এই দিনে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু আজকে কারামুক্ত হয়েছিলেন এবং কারামুক্ত দিবসেই কিন্তু তারা বলছে যে যেন এই আজকের বয়স চাকরির যে বয়স হচ্ছে সেটা মেনে নিয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসকে উৎসাহিত করা হয়। এবং কি আজ এই বছর কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের 100তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে তারা বলছে যে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে যেন চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের বয়স যেন 32 করে দিয়ে স্থায়ীভাবে 32 করে দেওয়া এবং তাদের চাকরির প্রবেশের যে বয়স সেটা কিন্তু মূলত 32 করে দিয়ে যেন সরকার একটি অন্যরকম একটি মাইলফলক ছুঁয়ে দেয়। এবং বরঞ্চ তারা বলছে যে মূলত শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে করতে তাদের কিন্তু বয়স শেষ হয়ে যায়। অনেকেই কিন্তু এই 28 বছর বয়সে বা 30 বছর বয়সে তারা কিন্তু চাকরিতে প্রবেশ করতে পারছে না। তারা চাচ্ছে যে মূলত চাকরির বয়স যেন 32 করে দিয়ে স্থায়ীভাবে প্রত্যেককে চাকরিতে ঢোকার এবং প্রত্যেককে চাকরি করার মতো একটা সময় করে দেওয়া হয়। তারা চাচ্ছে যে মূলত আমরা এখানে আন্দোলনরত যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো মূলত কেন আজকের এই আন্দোলন এবং কি তারা কেন করছে, তাদের যৌক্তিক যে দাবিগুলো আমরা সেগুলো শুনে নেব। আসলে আমাদের আন্দোলনের মূল কারণটা হচ্ছে যে আসলে করোনার কারণে আপনারা যদি দেখছেন 2019 সালের 8ই মার্চ থেকে বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে 17 মার্চ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা একটা লকডাউন পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা যে ভর্তি পরীক্ষা চাকরিতে ভর্তি পরীক্ষা যেগুলো দিতাম তার 90% কিন্তু অফ হয়ে গেছে, মাঝখানে কিছু পরীক্ষা হয়েছে। বাট এই যে 2 বছর যে গ্যাপটা গেল, যেমন আমি পার্সোনালি বলি যে আমার যে অবস্থা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি থেকে বের হয়েছি 2017 সালের অক্টোবর মাসে। তারপরে আমি একটা চাকরিতে জয়েন করি, বাট প্রাইভেট চাকরির সেক্টরে যে পজিশন সেটা দেখার পরে আমি 1 বছর চাকরি করার পর সেখান থেকে বের হয়ে আসি। আসার পরে আমি চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করি 2019 সালের শুরু থেকে। তারপর থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে করোনার কারণে আমরা কোনো পরীক্ষা দিতে পারছি না। বাট এই যে আমি যে 2 বছর সময়টা হারাইলাম, আমি কিন্তু আমাকে জাজ করার বা আমি সরকারি চাকরি পাবো কি না এই যে পরীক্ষা দেওয়ার সুযোগটাই আমি পাইলাম না। আপনারা যে 32 বছর চাচ্ছেন এটা কি শুধুমাত্র এই বছরের জন্য, করোনার জন্য না? 32 যে বছর চাচ্ছেন এটা কি শুধুমাত্র করোনার জন্য না স্থায়ীভাবে করার জন্য? আসলে আমরা যে বয়সটা হারাই ফেলছি এটা শুধু আমরা হারাই নাই, আমাদের যে পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু অটোমেটিকলি হারাই ফেলছে। আলটিমেটলি ব্যাপারটা কী হবে, এটা একটা লং টাইম প্রসেস হয়ে যাবে কিন্তু এটা কিন্তু কাভার করতে, যার জন্যই আমরা চাচ্ছি এটাকে 32টাকে স্থায়ীভাবে কার্যকর করার জন্য। আপনারা দেখছেন ইতিমধ্যে যে অনেক জায়গায় বলা হচ্ছে যে আমাদের বয়সটাকে তারা ব্যাকডেটে কিছু সার্কুলার দিয়ে আমাদের বয়সটাকে কাভার করার চেষ্টা করবে। আমি যদি কিছু রেফারেন্স দিই, আপনি টেলিটক বিডি যে জবসটা আছে বাংলাদেশের সব সরকারি জবের সার্কুলার শেখানো হয়, আপনি সেখানে এখন পর্যন্ত 30টা সার্কুলার আপনি পাবেন, যার মধ্যে আপনি 5টা খুঁজে পাবেন না যেটা ব্যাকডেটে দেওয়া হয়েছে। আর ব্যাকডেটে যদি দেওয়া হয় তাহলে অবভিয়াসলি সেটা লকডাউন যে তারিখে হয়েছে সেই তারিখে দেওয়া লাগবে। কিন্তু যারা ব্যাকডেট দিচ্ছে যে 2-5টা তারা ব্যাকডেট দিচ্ছে 1 মাস বা 2 মাস। আসলে কিন্তু আমরা 1 মাস 2 মাস হারাই নাই। যেমন আমি শুরু করছি যখন চাকরির প্রিপারেশন, তখন আমার 2 বছর বয়স ছিল। আমি গত এপ্রিলে আমার চাকরির বয়স শেষ করে ফেলছি।
তো আমি কি করব? তার মানে কি আমি অযোগ্য হয়ে গেছি? মানে আমাকে তো সুযোগ দেওয়া লাগবে পরীক্ষা দেওয়ার। আমি যেমন আমার আগে থেকে প্রিপারেশন ছিল আমি বাইরে যাব, বাট দেশের প্রতি কিন্তু আমাদের একটা ভালোবাসা আছে। আমরা সবাই চাই কিন্তু দেশে থাকার। দেশে যে আমার পরীক্ষা দেওয়ার সুযোগটা ছিল যে আমি চাকরি পাইতাম কি পাবো না, তারপর আমি অন্য চিন্তা করব, বাট এই সুযোগটা কিন্তু আমি পাচ্ছি না। এই সুযোগটা পাওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানানোর জন্য যে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। আর আপনারা দেখছেন যে আসলে আপনি যদি মুখে কোনো কিছু বলেন, সরকারকে গিয়ে বলেন, আপনার কথা কিন্তু কেউ শুনবে না। তারা দেখতে চাবে যে আসলে আমরা যে দাবিটা বলছি সেটা লজিক্যাল কিনা, তার জন্য জনসমর্থন আছে কিনা। তো সেটারই প্রমাণস্বরূপ আজকে শাহবাগে এই চত্বরে 32-এর জন্য যে আন্দোলনটা হচ্ছে। ধন্যবাদ। আমরা একজন চাকরি প্রত্যাশীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত আজকে তাদের যে যৌক্তিক দাবি, মূলত সেই দাবিটা হচ্ছে চাকরিতে প্রবেশের যেন 32 বছর অর্থাৎ 32 যে বয়স আছে সেটা যেন স্থায়ীভাবে করে দেওয়া হয়। আমরা দেখছি যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে কিন্তু আজকের চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের মূল কারণ হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সে যেন 32 করে দেওয়া হয়। আমরা স্বাস্থ্যবিধিদের ভূমিকার শিক্ষার্থী আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন আমরা স্বাস্থ্যবিধির প্রতি সরকারের নীতি পালনের প্রতি আমরা যথেষ্ট প্রত্যাশীল। যার কারণে প্রশাসনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং শাহবাগ থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের যারা কেন্দ্রীয় কমিটি থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে সঠিক করার জন্য এবং আমরা তাদের কথা দিয়েছি আমরা কোনো ধরনের সৃষ্টি হোক সেভাবে আমরা জোরে যাবো না। আজকে তিনি সবাই রাখবেন আমরা আজকে এই স্বাধীনতা আদায় না হয় আমরা কিন্তু এই সংবাদ পত্র আমরা শুধুমাত্র ঢাকা থেকে এখানে আসে নাই, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 64 ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু কষ্ট করে রাখতে দিয়েছে। আমি দুপুরে খাই নাই, এখানে অনেক বাইরে আছে দুপুরে খাইতে পারে নাই। আপনারা জানেন আমরা কোনো ধরনের অনুদান পাই না, আমাদেরকে টাকা পয়সা দেয় না। বাবা তোমরা খাও, বাবা নিজের টাকা খরচ করে এখানে আসছে। বাবার কাছ থেকে বলছে বাবা তুমি আজকে সকালে নাস্তাটা খেয়ে দাও, বাবা আমি দুপুরে নাস্তাটা খাবো না। দুজনে নাস্তাটা না দিলে যদি আজকে আন্দোলনে যাই, কারণ আজকে যদি দুইটা করতে পারে তাহলে কিন্তু আমাদের এই সুযোগটা করে হবে। আমরা নিজের ব্যক্তিগত করে দিতে পারবো। একটা জিনিস করে মনে রাখি, মনে করে দেয় আমরা কিন্তু আপনার কাছে আর্টিস্ট করে না চাই। আমরা শুধুমাত্র চেয়েছি 2টা বছর বৃদ্ধি করার জন্য। আমরা কোনো আমাদের দাবি চাই নাই, আমরা 35 বছর চাই নাই, আমাদের 40 বছর চাই নাই। আমরা চেয়েছি শুধু করোনা মহামারীর সময়ে যে 2টা বছর নষ্ট হয়েছে সেই 2টা বছর আপনি ফিরিয়ে দেন। আজকে ভাবতে কষ্ট হয়, আজকে দুঃখ হয় যে এই যৌক্তিকতার কারণে আমাদের আজকে মাঝে আসতে হয়, আমাদের এখানে চিনে কথা বলতে হয়, আমাদেরকে এই রাস্তাতে পড়ে থাকতে হয়। যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের এগুলো বসে পড়ার কথা, তাদের এগুলো বসে পড়ার কথা আমরা এখানে আসছি। কেন আসছি? আমরা পরবর্তী প্রজন্মরা এইটা ভোগ করতে পারে, সেই জন্য আমরা 35 স্থায়ীভাবে করার দাবিতে আছি। ধন্যবাদ। এরপর আমাদের সঙ্গে কথা বলবেন সমন্বয় কমিটি সেতু ভাই, এখন আপনাদের সঙ্গে কথা বলেন। ধন্যবাদ। সাংবাদিক বন্ধু ভাই বোনেরা, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা এখানে এসেছেন। আমি আমাদের যে বিষয় দাবি এর সপক্ষে কিছু কথা এবং প্রেস ব্রিফিং এ যেটা আমরা বলতে চাই সেটা স্টার্ট করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতে চাই 32টা আসলে কেন দরকার, মানে কেন আমরা আজ রাজপথে নামলাম। রাসেল ভাই, কোভিড শুরু হচ্ছে 2019-এর মার্চে, যখন থেকে মার্চের 17 তারিখ থেকে সবকিছু বন্ধ। বিভিন্ন বয়সের আমরা যারা আছি তারা কিন্তু ইতিমধ্যে 1.5 বছর হারিয়ে ফেলেছি। কোনো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মতো কোনো পরিবেশ নাই। কয়েকটা পরীক্ষার ডেট দেওয়া হয়েছে কিন্তু সেগুলো স্থগিত হয়ে গেছে। সাংবাদিক বন্ধু এবং ভাই বোনেরা, আপনাদের প্রতি জানাই যে আমরা 1.5 লক্ষ শিক্ষার্থী আছি। আপনাদের মিডিয়াতে নিউজগুলো এসেছে এই 1.5 লক্ষ শিক্ষার্থী যারা কোভিড শুরুর সময় 5.5 বছর বয়স ছিল, তারা কিন্তু আমাদের কারণ 1 মাস আছে, কারণ 15 দিন আছে, এরকম অবস্থা। এরা সাংবিধানিক 30 বছর পাওয়ার কথা, সেই 30 বছর কিন্তু পেলাম না। তারা এই 8.5 বছরে চাকরিতে আবেদনের যোগ্যতা শেষ। সাংবাদিক ভাই বন্ধুরা, আমরা গড় আইনের কথা বলতেছি যে 1991 সালের
চাকরিতে প্রবেশের বয়স 27 থেকে 30 করা হয়েছিল, বড় হয়েছিল 57 বছর। সাংবাদিক বন্ধুরা, এই 30 বছরে 16 বছর কিন্তু বড় বেড়েছে। এখন বড় আমাদের 73.something, কিন্তু বাড়ে নাই কোনো চাকরিতে প্রবেশের বয়স। এবার আসেন, যারা সচিব পর্যায়ে আছেন তারা এখনো চাইতেছেন, আমরা গতদিন সচিবালয়ে গেছিলাম, যে তাদের অবসরের বয়স বৃদ্ধি করে 59 থেকে 61 করা হোক। ভালো কথা, আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন 2011 সালে অবসরের বয়স 57 থেকে 59 করা হয়। 2 বছর যখন অবসরের বয়স বৃদ্ধি করা হয় তখন কিন্তু আর চাকরিতে প্রবেশের বয়স 2 বছর বৃদ্ধি করলে কোনো সাংঘর্ষিকতা থাকে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের আসামে কিন্তু এই করোনাকালীন সময়ে যদিও তাদের চাকরিতে প্রবেশের বয়স ছিল আগেই ছিল 38, তারা 40 করেছে, কারণ তারা পরীক্ষা দিতে পারতেছে না। এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে সমবেত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা এমন কোনো সহিংসতা অবলম্বন করতে চাই না, যেটা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারি। এই জন্য আমরা কিন্তু অসহায়, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা যদি প্রত্যেকটা মিডিয়াতে এই 32-এর দাবি তুলে ধরেন, প্রত্যেকটা মিডিয়াতে আমরা যদি গুরুত্ব সহকারে প্রথম দিকে এই আন্দোলনটাকে, এই দাবিটাকে, যুব সমাজের দাবিটাকে স্থান দেন, তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। আমরা জানি বাংলাদেশের গণমাধ্যম কতটা ক্রিয়াশীল। প্রত্যেকটা এখন সামাজিক সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তো কয়দিন এসেছে, কিন্তু গণমাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যম কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। সাংবাদিকরা আপনাদেরকে কিন্তু ভূমিকা পালন করতে হবে। আজ আপনার ভাই, আপনার বোন, আপনাদের কেউ না কেউ কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। এই অসহায় কিন্তু তাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে। নিজের গ্রামে তাকান, নিজের এলাকায় তাকান, নিজের পরিবারে তাকান। এরকম অসংখ্য অসহায় শিক্ষার্থী যারা মাস্টার্স পাস করে দেশের বিভিন্ন শিক্ষাপীঠ থেকে এখন হাত লুটিয়ে বসে আছে। 3 বছর ধরে মাস্টারে চলতেছে, 3 বছর ধরে অনার্স চলতেছে। 7 কলেজে খোঁজ নিন, 7 কলেজের অনেক স্টুডেন্ট আছে যারা সেখান থেকে ভর্তি বাতিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুরু করেছে। আপনারা প্লিজ আর এড়িয়ে যাবেন না। আমরা গত 6 তারিখের সাংবাদিক সম্মেলনের আগ পর্যন্ত আমরা প্রত্যাশিত সাড়া পাইনি আপনাদের প্রতি। আমরা কষ্টের সাথে জানাচ্ছি এই ইস্যুটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছি মূলধারার যত মিডিয়া আছে আপনারা এসেছেন। এটা শুধু আপনাদের পেশাগত দায়িত্ব না, এটা আপনাদের মানবিক দায়িত্ব। সাংবাদিক ভাই বোনেরা, আপনারাও কারোর ভাই, কারোর পিতা, কারোর মাতা, কারোর বোন। সুতরাং পেশাগত দায়িত্বের পাশে মানবিক দায়িত্ব থেকে আজকের নিউজটা মেন স্ট্রিমে পৌঁছায় দিবেন, মূল ধারায় পৌঁছে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে শুরু করে যত দায়িত্ব ব্যক্তিরা আছেন, নীতি নির্ধারণী ব্যক্তিরা আছেন, আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি, আমাদের এই কষ্টের কথা তাদের কাছে পৌঁছে যায়। সাংবাদিক বন্ধুরা, আমরা 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের কথা বলছি। 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে ছিল যুক্তি সম্মিলিত পরিস্থিতি বিবেচনা করে দরকারি ব্যবস্থা নেওয়া হবে। করোনায় যে ক্ষতি হয়েছে, করোনাতে 1.5 বছর কেটে গিয়েছে, এর চেয়ে আর যুক্তি সম্মিলিত পরিস্থিতি কবে আসবে? এর উত্তর আপনারা দিবেন, কবে আসবে? সাংবাদিক বলে, ছাত্র সমাজ এক দফা, এক দাবি, জুড়ে বলা বন্ধই হবে। বৃষ্টি যদি প্রকৃতই 32 চান, ঝড় বৃষ্টি আসলেও চলে যাবেন না। আমরা আশ্রয় নেব পাশে, বৃষ্টি থামলে আবার রাজপথে আসবো। আমরা দুই পাশে যেখানে একটু আশ্রয় খুঁজে পাই সেখানে দাঁড়াবো, কিন্তু ঝড় বৃষ্টি যদি আসে আর 32 যদি প্রাণ থেকে চান, আমি অন্তত এখান থেকে যাবো না। আর এরপরে কর্মসূচি আমরা এখান থেকে গণ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য
ভাই আপনাদের কার কাছে বলেছি না